আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের গঠন। চলো ভিডিওটি শুরু করা যাক। পঞ্চম অধ্যায় পদার্থের গঠন। এই অধ্যায়ের পাঠগুলো আমরা পর্ব অনুশীলনী ছকগুলো, যত ছকগুলো আছে সবগুলো আমরা পূরণ করব। চলো প্রথমে আমরা পাঠটি পড়ি। আমাদের চারপাশে অনেক বস্তু দেখছি। সকল বস্তুই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আমরা অণু বলি। অর্থাৎ পদার্থের ক্ষুদ্রতম কণাই অণু। এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই অধ্যায়টিতে আমরা অণু পরমাণু সম্পর্কে জানব। আমরা বিভিন্ন রকম পদার্থ সংরক্ষণ ও অণু ব্যবহার করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে কী ভূমিকা রাখতে পারি সে সম্পর্কে জানব। পরমাণু ও অণুর ধারণা। আমরা চকের মিহি গুঁড়োকে ভেঙে আরও ছোট করতে পারি। ছোট করতে করতে ক্ষুদ্রতম একটি অংশ পাবো, যা খালি চোখে দেখা যায় না। এটিকে ভাঙলে আরও পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকে না। পদার্থের চেয়েও ছোট অংশ হলো অণু। পরমাণু ও অণু সম্পর্কে আরও কিছু জানি। যে কোনো পদার্থের সাংগঠনিক একক হলো পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আর ভাঙা যায় না এবং পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে, তা হলো অ্যাটম বা পরমাণু। অ্যাটম শব্দটি গ্রিস শব্দ থেকে এসেছে। এর অর্থ অবিভাজ্য। এই অ্যাটম বা পরমাণু এতই ছোট যে এদের খালি চোখে দেখা যায় না, এমনকি শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এক বা একাধিক পরমাণু মিলে তৈরি করে অণু। আবার অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। যে পদার্থ অণুকে একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ বা মৌল। কোনো কোনো মৌলের অণুতে একটি পরমাণু থাকে, যেমন সোডিয়াম। আবার কোনো কোনো মৌলের অণুতে একাধিক পরমাণু পাওয়া যায়, যেমন অক্সিজেনের অণুতে দুইটি পরমাণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এদেরকে বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানি একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন এই দুই রকমেরই পরমাণু পাওয়া যায়। অণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ, যা সে পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে। হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু। এখানে অক্সিজেনের অণু আর হলো হাইড্রোজেনের অণু হলো দুইটা। অক্সিজেনের একটি এবং হাইড্রোজেনের দুইটি মিলে পানির অণু সৃষ্টি হয়। H2O, এটা হলো পানির অণু। পানির অণু চিত্র অঙ্কন করি। এই চিত্রটি তোমরা এখানে এঁকে দিবে। পদার্থের গঠন। আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই তার সব কিছুই পরমাণু দিয়ে গঠিত। যে পদার্থ একই ধরনের পরমাণু পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ বা লৌহ বা আয়রন। সোডিয়াম বা মৌলিক পদার্থ। লৌহ এবং আয়রনের ক্ষুদ্রতম কণা হলো আয়রন পরমাণু। কোনো কোনো মৌলিক পদার্থ একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু হিসেবে থাকে, যেমন হাইড্রোজেন গ্যাস এর মধ্যে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হলে একটি হাইড্রোজেন অণু গঠন করে থাকে। হাইড্রোজেন গ্যাসে অসংখ্য হাইড্রোজেন অণু থাকে। কোনো কোনো পদার্থের অণু একাধিক রকমের পরমাণু দিয়ে গঠিত। এদের বলে যৌগিক পদার্থ বা যৌগ। যেমন পানির একটি যৌগ। পানির অণুতে অক্সিজেন ও হাইড্রোজেন দুই রকমই পরমাণু পাওয়া যায়। বিভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যে যৌগিক অণু গঠন করে তাকে গুণগুণ বা বৈশিষ্ট্যের পরমাণুগুলো থেকে আলাদা। যেমন পানির বৈশিষ্ট্য অক্সিজেন ও হাইড্রোজেনের বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ আলাদা। অণুর ধারণ। পদার্থের তিন অবস্থা। আমরা ইতিমধ্যে পদার্থ তিন ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জেনেছি। এখানে অণুর ধারণা পদার্থের তিন ধরনের ভৌত অবস্থা সম্পর্কে জানব। বরফ, পানি, জলীয় বাষ্প, কঠিন তরল, বায়বীয়। কঠিন পদার্থ অণুগুলো একে অপরের সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল ও আন্তঃআণবিক বল খুব শক্তিশালী এবং নড়াচড়া করে না। এজন্য
কঠিন পদার্থের আকার, আকৃতি, আয়তন নির্দিষ্ট থাকে। যেমন বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে। অণুগুলোকে মাঝখানে কোনো ফাঁকা থাকে না এবং নড়াচড়াও করে না, ফলে বরফের আকার আকৃতি ঠিক থাকে। তরল পদার্থ অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। তরল পদার্থ অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং স্বাধীনভাবে প্রবাহিত হতে বা গড়িয়ে যেতে পারে। ফলে তরল পদার্থ এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়। বায়বীয় পদার্থ অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না, বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল এবং এরা দ্রুত গতি চারিদিকে চলাচল করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রে সবটুকু আয়তন জুড়ে থাকে। পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে। মিশ্র উপাদানের পৃথকীকরণ। আমরা নিশ্চয়ই চানাচুর খেয়েছি। অনেকগুলো জিনিস যেমন বাদাম, ডাল, চিরা, বিভিন্ন রকমের মশলা সহ আরও কিছু উপাদান একত্রে মিশে তৈরি করা হয় চানাচুর। মিশ্রণের মধ্যে তার উপাদানগুলো মিলেমিশে পাশাপাশি অবস্থান করে, কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি করে না। মিশ্রণের মধ্যে উপাদানগুলো তাদের নিজ নিজ বৈশিষ্ট্য বা গুণাগুণ বজায় রাখতে পারে। আমরা ইতিমধ্যে মৌলিক ও যৌগিক পদার্থ সম্পর্কে জেনেছি। মিশ্রণ এক ধরনের পদার্থ যেখানে একাধিক মৌলিক ও যৌগিক পদার্থ পাশাপাশি থাকে। মিশ্র উপাদানের চিহ্নিতকরণ। মিশ্রণের নাম বা মিশ্র যে উপাদানগুলো রয়েছে তাদের নাম। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। খাবার সেলাই। মিশ্রণ যে উপাদানগুলো রয়েছে তাদের নাম: লবণ, পানি, চিনি অথবা গুড়। শরবত: পানি, চিনি, লেবুর রস। চা: পানি, চা পাতা, চিনি, দুধ। ঝালমুড়ি: মুড়ি, চানাচুর, পেঁয়াজ, মরিচ, সরিষার তেল। বায়ু: নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। চলো আমরা বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। এখানে লোহার চৌম্বক বৈশিষ্ট্য ব্যবহার করে অচৌম্বকীয় পদার্থ আলাদা করা হয়েছে। এভাবে চুম্বক ব্যবহার করে আমরা পানি বা অন্য কোনো জায়গা থেকে লোহা বা লোহা জাতীয় জিনিস খুঁজে বের করতে পারি। আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করেছি তা থেকে নিশ্চয়ই বুঝেছি যে সব মিশ্রণ থেকে তার উপাদানগুলো প্রত্যেক করার পদ্ধতি একই রকম না। মিশ্রণ থেকে তার উপাদানসমূহ প্রত্যেক করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন হয়। মিশ্রণ উপাদানের পৃথকীকরণ সম্পর্কে আরও কিছু জানি। মিশ্রণের দুই বা ততোধিক পদার্থ নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। কোনো কোনো মিশ্রণ উপাদানগুলো সর্বত্র সমানভাবে বিস্তৃত থাকে। এটাকে বলে সমত মিশ্রণ। যেমন চিনি ও শরবত। এই মিশ্রণ উপাদান হলো পানি ও চিনি। শরবতের মধ্যে পানি ও চিনির অবস্থান সর্বত্র একই থাকে, যদিও শরবতে চিনির উপস্থিতি বোঝা যায় না। আবার কোনো কোনো মিশ্রণের প্রতিটি উপাদান উপস্থিতি বোঝা যায়। মিশ্রণের মধ্যে উপাদানগুলো সাধারণভাবে মিশ্রিত থাকে, কোথাও বেশি বা কোথাও কম। এটাকে বলে অমিশ্রিত মিশ্রণ। যেমন বালু ও লোহার গুঁড়া মিশ্রণ। আমাদের প্রয়োজনে আমরা মিশ্রণের উপাদান প্রত্যক্ষ করি। বিভিন্নভাবে আমরা মিশ্রণের উপাদান প্রত্যক্ষ করতে পারি। যেমন ধান ও ধানের চিটার মিশ্রণ থেকে ধানের চিটা পৃথক করতে বাতাস ব্যবহার করি। চায়ের লিকার থেকে চা পাতা পৃথক করার জন্য ছাঁকনি ব্যবহার করি। তাই তাপ দিয়ে বাষ্পীকরণ প্রক্রিয়া চিনির শরবত থেকে চিনি আলাদা করা যায়। শরবতে তাপ প্রয়োগ করলে পানি বাষ্প হয়ে যায়, চিনি পাত্রের তলা থেকে যায়। কোনো উপাদানের পৃথকীকরণ করব তা উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। বাতাস, তাপ, ছাঁকনি, চুম্বক ব্যবহার করে মিশ্রণের উপাদান পৃথক করতে পারি। 5. বস্তু সংরক্ষণ ও পুনর্ব্যবহার।
কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, মাটি ও পানিতে চলে আসে তখন পরিবেশ দূষিত হয়। বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসের রোগ হয়। পানি দূষণ হলে আমরা নানাভাবে রোগ ক্লান্ত হয়ে পড়ি, সাথে সাথে অন্যান্য প্রাণী অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটি তার উর্বরতা শক্তি হারায়, ফলে ফসল উৎপাদন কম হয়, গাছ সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না। আবর্জনা কমানো এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পূর্ণ ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। জিনিসপত্রের নাম কি দিয়ে তৈরি, কি করতে হবে, চলো আমরা এই শখটি পূরণ করে আসি। জিনিসপত্রের নাম কি দিয়ে তৈরি, কি করতে পারি। পানির বোতল প্লাস্টিক দিয়ে তৈরি। রান্নাঘরে ব্যবহারের ফুলের টব বা কলমদানি তৈরিতে। পুরনো খবরের কাগজ, কাগজ ঠোঙ্গা বানানো, ঘর পরিষ্কার করা বা শোপিস তৈরি। কাচের বয়ম, কাঁচ ময়লা রাখা বা আচার সংরক্ষণের পাত্র হিসাবে ব্যবহার। পুরনো টিন, অ্যালুমিনিয়াম কলমদানি বা ছোট গাছের টব হিসেবে ব্যবহার করি। পুরানো জামা কাপড়, সুতি বা অন্যান্য কাপড়, ঘর মোছার নেকড়া বা শুকনো কভার তৈরি, কুশন কভার তৈরি। বইতে ফিরে যাই। বস্তু, পদার্থ সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করি অথবা না করে ফেলে দিই, যা পরিবেশ নষ্ট করে। এই বস্তুগুলো পুনর্ব্যবহার করে, কম ব্যবহার করে এবং পূর্ণ প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত রাখতে পারে। ব্যবহার কমানো, পরিবেশ সংরক্ষণের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন মৃত্যুব্যয়ী হব। গোসল করা, দাঁত ব্রাশ এবং অন্যান্য কাজে পানি ব্যবহারের সময় অযথা পানির কল খুলে রেখে পানি অপচয় করব না। যে রুম থেকে বের হওয়ার সময় রুমের লাইট, ফ্যান ইত্যাদি বন্ধ করে যাব। এমনভাবে প্রতি ক্ষেত্রেই আমরা মৃত্যুব্যয়ী আচরণ করব। পুনরায় ব্যবহার করা, আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দিই যা আবার ব্যবহার করা যায়, যেমন পানি খালি বোতল ফেলে না দিয়ে তাতে চারা গাছ লাগানো যায়। মশলা রাখা পাত্র হিসেবে ব্যবহার করা যায়। কলম রাখার পাত্র বানানো যায়। এক পাশে ব্যবহারের কাগজ, উল্টো পাশে ছবি আঁকা যায়। পুরানো জামা কেটে ঘর মোছার কাপড় বানানো যায়। এভাবে জিনিসপত্র পুনরায় ব্যবহার করলে বর্জ্য কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। পূর্ণ প্রক্রিয়া বা রিসাইকেল করার জন্য সংরক্ষণ করা, এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পুনরায় ব্যবহার করতে পারি না। এগুলো যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং রিসাইকেল করি তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসাবে ব্যবহার হতে পারে, যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপাদন করা যায়। তার ফলে পরিবেশ ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। জৈব সার তৈরি বা কম্পোস্টে, রান্নাঘরে শাকসবজি, মাছ, মাংস কাটার পর প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলি যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি তবে এগুলো পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। এই জৈব সার ফসল ফলানোর জন্য ব্যবহার করা যায়। অনুশীলনী, এখন আমরা অনুশীলনীগুলোর উত্তরগুলো জেনে নেব। ক, কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? মিশ্র, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। উত্তর হবে কঠিন পদার্থ। পানির কঠিন অবস্থা কোনটি? পানি, বরফ, জলীয় বাষ্প, শিশির। বরফ। শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে? বাতাস, চুম্বক, ছাঁকনি, তাপ। উত্তর হবে তাপ। কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে অতিরিক্ত অর্থ ব্যয় হয়, পরিবেশ ভালো থাকে। পরিবেশ নষ্ট হয়, সময় নষ্ট হয়, পরিবেশ ভালো থাকে। শূন্যস্থান পূরণ। হাইড্রোজেনের একটি অণুতে ড্যাশ পরমাণু থাকে। হাইড্রোজেনের একটি অণুতে 2টি পরমাণু থাকে। পদার্থ ড্যাশ অবস্থাকে অণুসমূহ সবচেয়ে দূরে থাকে।
পদার্থের গ্যাসীয় অবস্থা অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে। পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ফিল্টার ব্যবহার করি। পানির একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু আছে। সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। পানির অবস্থা কয়টি? তাদের নাম কি কি? পানির অবস্থা 3টি, যথা 1 কঠিন বরফ, 2 তরল পানি এবং 3 গ্যাসীয় ও জলীয় বাষ্প। পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর: পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য হলো: 1 পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, আর 2 বা ততোধিক পরিমাণ একত্রে মিলে অণু গঠন করে। 2 পরমাণু সাধারণভাবে প্রকৃতিতে থাকতে পারে না ব্যতিক্রম ছাড়া, কিন্তু অণু স্বাধীনভাবে থাকতে পারে। পদার্থ তরল অবস্থায় 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর: পদার্থ তরল অবস্থায় 2টি বৈশিষ্ট্য হলো: 1 তরল পদার্থ নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। 2 তরল পদার্থ অণুগুলো মধ্যবর্তী আকর্ষণের শক্তি কঠিন পদার্থের তুলনায় কম, তাই এরা প্রবাহিত হতে পারে। চলো বইতে ফিরে যাই। 4 বর্ণনামূলক উত্তর এবং প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। অণু ধারণা পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। উত্তর: অণু বিন্যাস ও আকর্ষণ শক্তি পার্থক্যের কারণে পদার্থ 3 অবস্থা দেখা যায়। কঠিন অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং এদের মধ্যে আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। তরল অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি কঠিনের চেয়ে কম এবং অণুগুলো একে অপরের থেকে কিছুটা দূরে থাকে। গ্যাসীয় অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি প্রায় নেই বললেই চলে এবং অণুগুলো একে অপরের থেকে অনেক দূরে মুক্তভাবে চলাফেরা করে। খ বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়? উত্তর: পরিবেশ দূষণ কমাতে নিচের পদক্ষেপগুলো নেওয়া যায়। বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলা। প্লাস্টিক, কাঁচ বা টিন ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার বা রিসাইকেল করা। পচনশীল বর্জ্য যেমন সবজি খোসা গর্তে পুঁতে সার তৈরি করা। গ চিনির শরবত ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়? উত্তর: চিনির শরবত থেকে ময়লা ও চিনি আলাদা করার পদ্ধতি নিচে দেওয়া হলো। পরিস্রাবণ: প্রথমে একটি পাতলা কাপড় বা ফিল্টার পেপার দিয়ে শরবতটি সেঁকে নিতে হবে, এতে পানিতে থাকা অদ্রবণীয় ময়লা আলাদা হয়ে যাবে। বাষ্পীভবন: পরিষ্কার শরবতকে একটি পাত্রে নিয়ে তাপ দিতে হবে, তাপে পানি বাষ্প হয়ে উড়ে যাবে এবং পাত্রের নিচে চিনির দানাগুলো পড়ে থাকবে। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।